কি কেউ শিখিয়ে দিছে যে তুমি মুষ্টিবদ্ধ করো? তার পাশের ভাই দুইটা আঙ্গুল দিয়ে ভি চিহ্ন দেখাচ্ছে, আর ও মুষ্টিবদ্ধ হাত, তার চেহারার মধ্যে কি তেজদীপ্ত তার চেহারা, সে মুষ্টিবদ্ধ হাত দিয়ে এরকম ছবিটা তুলছে মৃত্যুর মানে গুলিবিদ্ধ হওয়ার ঠিক 10 মিনিট আগে। জাবির ইব্রাহিমের যে তার দাফন, ওই দিনের সিনারিওটা কেমন ছিল? ও মারা যাওয়ার পরে তো আমরা ওখান থেকে ওকে নিয়ে আসি, কিন্তু ওকে ওর দাদার পাশে কবর দিব ওরকম চিন্তা করা হচ্ছিল, কিন্তু আমরা কোনোভাবে অ্যাম্বুলেন্স পাচ্ছিলাম না। তখনকার সময়ে এরকম ছিল যে কোনো অ্যাম্বুলেন্স যে রাজি হচ্ছিল না, মানে পাওয়াই যাচ্ছিল না। টাকা বেশি দিয়েও না, কোনোভাবে পাওয়া যাচ্ছিল না। তখন ওর ছোট চাচু উত্তরার যে কবরস্থান, ওই কবরস্থানে ওকে দাফন করে। তারপর আমরা কবরস্থানও বুকিং করতে আমাদের সমস্যা হচ্ছিল, তখন তারা রাজি হচ্ছিল না। তো যাই হোক, আমরা কিছু মানুষের সাথে যোগাযোগ করে রাজি হচ্ছিল না কেন সময় আর কি, ওরা রাজি ছিল না। আতিক ছিল, আতিকের কারণে হয়তো বা তারা রাজি হচ্ছিল। কিন্তু আমার খুব মানে অবাক লাগছে যে শেখ হাসিনা তো পালাইছে দুপুরের পর, জি জি, 2টা অ্যারাউন্ড 2 PM আমরা ওই সময় ব্রেকিং চালাইছি যে দেশ ছেড়ে পালালেন শেখ হাসিনা। জি, তো এরপরও কেন গুলি চললো? ওই যে আপনি যে কথাটা একটু আগে বললেন না, যুদ্ধ, এই দেশে কি যুদ্ধ হচ্ছিল? সত্যিকার অর্থে কিন্তু এই জুলাই একটা যুদ্ধ ছিল। আপনারা হয়তো অনেকের সাথে কথা বলতে গেলে বলে 71 যুদ্ধ ছিল, এটা কোনো যুদ্ধ ছিল না, এটা কিভাবে স্বাধীন হয়, আবার দ্বিতীয়বার স্বাধীন হয়। এই প্রসঙ্গে যদি কথা বলতে চাই, তাহলে আমি বলবো ওই সময় ছিল, অনেকে এরকম প্রশ্ন করে যে এটা কি কোনো বাহিনীর সাথে যুদ্ধ? হ্যাঁ, একটা বাহিনীর সাথেই যুদ্ধ। যখন এই পুলিশগুলো একজনের পর একজন মারতেছিল এবং তারা হিন্দি ভাষায় কথা বলতেছিল, তার মানে তারা ভারতীয় একটা বাহিনী ছিল এই দেশে, অন্য একটা শক্তি ছিল, অন্য একটা বাহিনী ছিল। তার মানে ভারতের একটা বাহিনী এই দেশে কাজ করতেছিল, ওই তাদের সাথে আমাদের ছেলেরা যুদ্ধ করতেছিল। তার মানে শেখ হাসিনা পালাইছে কিন্তু তাদের ডিরেকশন বন্ধ হয় না, তার ডিরেকশন বন্ধ হয় না, তার বাহিনী এনেছিল। তৎকালীন সময় আমরা 71-এ যে যুদ্ধটা করেছি পাকিস্তানের সাথে করেছি, আর একটা বাহিনীর সাথে করেছি, কিন্তু এই 24-এও আমরা আরেকটা এই বাহিনীর সাথে, ভারতীয় বাহিনীর সাথে আমাদের যুদ্ধ করতে হয়েছে। এই জন্যই আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা। এবং আমি যদি একটু বলি, রামপুরাতে কিন্তু এরকম হয়েছে। হ্যাঁ, আমরা নিজেরাও শুনছি যে ওই পশ্চিমবঙ্গের ওই ধাঁচের ভাষা, হিন্দি অ্যাকসেন্টে কথা বলতেছে, হিন্দি কথা বলতেছে। তার মানে আমরা ভারতের সাথে যুদ্ধ করে এবার 24-এ আমরা, তার মানে একরকম আপনার বাংলাদেশি পুলিশের ড্রেস বা বাংলাদেশি বাহিনীর ড্রেস পরে তারা যুদ্ধ করছিল। আমি যে মাঝখানে দেখলাম যে 100 প্রায় 100 পিপল ওখানে ছিল, ওরা কিন্তু আমাদের দেশের পুলিশ মনে হয়নি আমার কাছে। মানে চেহারা দেখে মনে হয়নি, পোশাক দেখে মনে হয়নি। আমি তো দূর থেকে চেহারা দেখছিলাম না, কিন্তু পোশাক দেখে মনে হয় না। নিচে ছিল ওই খাকি প্যান্ট, কিন্তু ওরা খালি গায়ে ছিল। কারো কারো গায়ে স্যান্ডো গেঞ্জি ছিল, শার্ট ছিল। মানে তার মানে কি, এবং এরাই এয়ারপোর্ট দিয়ে, আমি যতদূর আমি পরবর্তীতে খবর নিলাম, এরাই এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেছে ওই দিন। এয়ারপোর্ট দিয়ে অনেকে দেখলেন না, আপনারা হয়তো দেখে থাকবেন, একটা ভিডিও কিন্তু মোটামুটি ভাইরাল হয়েছিল। দৌড়ায় তারা এয়ারপোর্ট দিয়ে পাস হয়ে যাচ্ছে, কেউ জামা ফেলে দিয়ে যাচ্ছে, কেউ টুপি ফেলে দিয়ে যাচ্ছে, কেউ ওই হাতের বন্দুকটা ফেলে দিয়ে যাচ্ছিল, এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাচ্ছে। এই বাহিনীটাই ওই দিন উত্তরাতে ছিল, এবং আমরা যুদ্ধ করেছি ওদের সাথেই, যার কারণে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি এটাকে। জাবিরকে নিয়ে আসলে বলতে গেলে তো আপনার অনেক কষ্ট হচ্ছে, বাট আমাদের দর্শকরা জানতে চায় যে প্রত্যেকের ঘরেই তো এরকম বাচ্চা আছে। আমার তো মানে 3.5 বছরের বাচ্চা। আমিও কিন্তু ওই দিন আমার অফিস ছিল, আমি তখন একটা টেলিভিশনের নিউজ এডিটর, আমার অফিস ছিল বিকাল 4টায়। তো আমিও কিন্তু ওই 10টার দিকে বের হয়েছি, এবং আমার সাথে আমার ওয়াইফ এবং আমার বাচ্চার বয়স তখন 2 বছর। তাকে ঘাড়ে নিয়ে মিছিল করতে করতে গেছি। আমি স্লোগান দিছিলাম, দফা 1 দাবি 1। তো এভাবে মিছিল করতে করতে আমরা শুনলাম যে রামপুরার দিকে অবস্থা খারাপ হচ্ছে। তখন আমি ওদেরকে বললাম যে তোমরা বাসায় যাও, আমি ওদিকে একটু মিছিলে অংশ নিয়ে আমি অফিস চলে যাবো। আমার অফিস ছিল মালিবাগে। তো দে ওয়ার অলসো পার্ট অফ দ্যাট মুভমেন্ট, যেমনটা আপনার। কিন্তু আপনি যেভাবে হারিয়েছেন, মানে আল্লাহর কাছে একটা মানে বলার কি, আপনার একমাত্র সন্তান না, আপনার আরো 2জন সন্তান আছেন, কিন্তু তারপরও সে তো আপনার মানে ছোট ছিল, সবার আদরের ছিল। তো আমি কল্পনা করতে পারি না যে আমার সন্তান মানে এখন তো বড় হচ্ছে, এখন বুঝি যে সে হঠাৎ করে না, এটা আমি মেনে নিতেই পারবো না, মেনে নেওয়া যায় না। তো তার বন্ধুরা কি বাসায় আসে না, বা মানে তার পছন্দের চকলেট কি ছিল, কি আবদার করতো? ওর আবদার খুব বেশি ছিল না। ওর যা আবদার ছিল ওর মেজো চাচুর কাছে। ওর যা কিছু লাগতো মেজো চাচুর কাছে বলতো। ধরেন ওর চাচ্ছে ওর সাইকেল লাগবে, ও
ও মেজো চাচুর কাছে বলছে ও সাইকেল কিনে কেন দিছে। বাবার সাথে তো বেশি সম্পর্ক। কিন্তু না, কিন্তু আবদারের বেলায় ওর বাবার সাথে ওর সম্পর্ক ভালো, ওর কারোর সাথেই সম্পর্ক খারাপ ছিল না। প্রত্যেকের সাথে ওর ইন্ডিভিজুয়াল সম্পর্ক ছিল, Okay. প্রত্যেকের সাথে। ওর ছোট চাচাতো ভাই যেটা, ও একদম নরম সরম একজন মানুষ, কিন্তু ওর সাথে ওর একটা আলাদা সম্পর্ক ছিল। মানে ওর সাথে গিয়ে ও বসে থাকতো, ওকে খেলতো। ওকে যখন পরবর্তীতে জিজ্ঞেস করা হলো যে রামিন তোমার কেমন লাগে এখন জাবির যে নাই, ও বলতেছিল যে আমার অর্ধেক দিনই চলে গেছে। অ্যাকচুয়ালি জাবির এমন একটা চরিত্র ছিল, মাত্র 6 বছর বয়সের, আমাদের 12 জনের একটা যৌথ পরিবার। ওর 12 জনের সাথে 12 রকম সম্পর্ক ছিল। এই যে তার দাদু তো জাবির বলতে পাগল ছিল, এবং তার দাদু তাকে এত মানে তার সাথে এত খুনসুটি করতো, কিন্তু সে কোনোদিন বিরক্ত হইতো না। শুধু একদিনে আমাকে বলতেছিল, বাবা দেখো তো দাদুটা কিরকম করে, তার অভিযোগ এতটুকু পর্যন্তই। এবং ও এতটাই মিতব্যয়ী ছিল, ও এতটাই সত্যবাদী ছিল, আপনি অবাক হয়ে যাবেন যে 6 বছরের বাচ্চা নিয়ে আপনি এত এত কথাগুলো বলতেছেন, এটা কি 6 বছরের সম্ভব? সে যখন দোকানে যেত, ও জানে যে আর্থিকভাবে ওর বাবা একটু দুর্বল, দোকানে গেলে সে বলতো, বাবা তোমার পকেটে টাকা আছে? কোনো বাচ্চা 6 বছরের বাচ্চা এরকম প্রশ্ন করতে পারে? সে জিজ্ঞেস করতো, বাবা তোমার পকেটে কি টাকা আছে? বাবা এটা কি কিনে দেওয়া যায় না? তার প্রশ্নের স্টাইল ছিল এরকম যে, বাবা এটা কি কিনে দেওয়া যায় না, আমার এটা পছন্দ হয়েছে। যদি বলতাম না বাবা এটা কিনে দেওয়া যাবে না, দ্বিতীয়বার বলতো না এটা কিনে দাও। এবং সে কিরকম, আপনি বলবেন 6 বছরের বাচ্চা নামাজি? হ্যাঁ, সে নামাজি ছিল। আর সে কিভাবে নামাজি, সে আমাকে প্রশ্ন করতো, বাবা আমি যখন উজু করতাম প্রশ্ন করতো, বাবা তুমি কি কাছের মসজিদে যাবা না দূরের মসজিদে যাবা? তো বলতাম যে দূরের মসজিদে যাবো, তখন সে আমার সাথে বায়না ধরতো, আমি তাহলে তোমার সাথে যাবো। এবং মসজিদের মুসল্লিরা পর্যন্ত, সে চলে যাওয়ার পরে মসজিদের মুসল্লিরা বলতেছে যে এরকম একটা শান্ত বাচ্চা আমরা দ্বিতীয়টা দেখি নাই। ও নামাজ পড়তে গেলে মানে আমার সাথে সাথে সে নামাজ পড়তো, আমাকে সে অনুকরণ করতো। আমি যখন আশহাদু আল্লা ইলাহা বলতাম, এরকম আঙ্গুলটা উঠাতাম, সে আঙ্গুল উঠাতো। আমি খেয়াল করে দেখতাম আমার ডান পাশে সে নামাজ পড়তো, আমি হাত এভাবে বাঁধলে সে হাত বাঁধতো। মানে নামাজ তো সে পড়তে পারে না, কিন্তু সে আমাকে ফলো করতো। সে নামাজি ছিল এরকম। তার 3টা ছবি আছে নামাজের, আমি আশ্চর্য হয়ে যাই। ও মারা যাওয়ার পরে এই ছবিগুলো আমাদের চোখের সামনে আসছে। 3টা ছবি ওর বয়স যখন প্রায় 2, আমি তখন সেজদা দিতে যাচ্ছি, ও আমার সেজদার মধ্যে সেজদা দিচ্ছে। আমি ওর জন্য সেজদা দিতে পারতেছিলাম না। ওর মা যখন ওকে টানতে তুলে নিয়ে গেছে, তখন আমি সেজদা দিয়েছি। ও 2 বছর বয়সে আমার সাথে সেজদা দিচ্ছে। আরেকটা বয়সে, যার মৃত্যুর ঠিক 23 দিন আগে, সে আমার সাথে জামাতে নামাজ পড়তেছে বাসায়। ওইটার একটা ছবি আছে। তারও কিছুদিন আগে কোনো এক কদরের রাতে আমরা সবাই একসাথে নামাজ পড়তেছি, ও আমার সাথে নামাজ পড়তেছে। এই ছবিগুলো তো কখনো আমরা রিউইন করি নাই, কারণ ও তো তখন আমাদের সাথে ছিল। ও চলে যাওয়ার পরে যখন দেখতেছি, ওর সাথে তো আমার অনেক মানে বিরল কিছু ছবি তার সাথে আমাদের। আপনি দেখেন হাত মুষ্টিবদ্ধ হাত, তাকে কি কেউ শিখিয়ে দিছে যে তুমি মুষ্টিবদ্ধ করো? তার পাশের ভাই 2টা আঙ্গুল দিয়ে ভি চিহ্ন দেখাচ্ছে, আর ও মুষ্টিবদ্ধ হাত, তার চেহারার মধ্যে কি তেজদীপ্ত তার চেহারা, সে মুষ্টিবদ্ধ হাত দিয়ে এরকম ছবিটা তুলছে। মৃত্যুর মানে গুলিবিদ্ধ হওয়ার ঠিক 10 মিনিট আগে এই ছবিটা।